24,500 কোটি টাকার 4 প্রকল্পে অনুমোদন। বাজার তদারকিতে বিশেষ টাস্ক ফোর্স গঠন। গণ অভ্যুত্থানে সরকারের কাছে 737 জন নিহতের তথ্য আছে জানালেন স্বাস্থ্য উপদেষ্টা। ছাত্রদের সঙ্গে সমন্বয় করে তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত। সাংবাদিকতা পেশায় দাসসুলভ আচরণের সুযোগ নেই বললেন তথ্য উপদেষ্টা। সব পক্ষের পরামর্শ নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের ঘোষণা। এবং বিশ্বাসঘাতকদের পুনর্বাসন না করতে অন্তর্বর্তী সরকারকে বিএনপির অনুরোধ। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। 24,412 কোটি 94 লাখ টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন 7,746 কোটি 66 লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন 16,012 কোটি 33 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 653 কোটি 95 লাখ টাকা। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত একনেক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, ব্যয় বৃদ্ধি ছাড়া 7 প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতায় মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রকল্পটি অন্তর্বর্তী সরকার আমলে অন্যতম বড় প্রকল্প। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। টিমে অতিরিক্ত জেলা প্রশাসক আহ্বায়ক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং 2 জন শিক্ষার্থী প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। গণ অভ্যুত্থানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 737 জন। তবে এই তালিকা আরও আপডেট হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, এখনও আহতদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা। ছাত্রদের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। দেশজুড়ে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। কোনো কোনো কৃষক 3 বার সবজি ফসল বুনেও তা রক্ষা করতে পারেননি। মাঠে যেটুকু সবজি ফসল অবশিষ্ট আছে তা নিয়েও শঙ্কিত তারা। বৃষ্টি বন্যার অভিশাপে আগাম জাতের সবজি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে সরকারের কাছে ভর্তুকির আকুতি জানিয়েছেন বিপর্যস্ত কৃষকেরা। আরিফ হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। এর অবস্থা সবজি বর্তমান নাইকেই, যে লাউ, জাংলা, কফি, তারপর পুঁই শাক, লাল শাক, মূলা শাক, কিছু নাই, বেশির সব শেষ। পুঁই শাক, লাল শাক সব নষ্ট হয়ে গেছে গা, কপি, মূলা, জামুছে কিছু না, সব নষ্ট হয়ে গেছে গা। মোহনা টেলিভিশনের ক্যামেরায় এভাবেই বৃষ্টিতে ধুয়ে যাওয়া দুঃস্বপ্নের কথা তুলে ধরেন ধামরাই উপজেলার বানেশ্বর পশ্চিম পাড়া এলাকার কৃষকরা। বিস্তীর্ণ এই ধান খেতে এখন সবজি থাকার কথা ছিল, কিন্তু বৃষ্টির অভিশাপে পানি জমে থাকা মাঠে এখন ধান চাষ করছেন কৃষক। মাঠের ঠায় দাঁড়িয়ে আছে শূন্য মাচা, অথচ এই মাচা ভর্তি থাকার কথা ছিল সবজিতে। ক্ষতি হয়েছে যে ধান তো পানিতে নইছে, কিন্তু ক্ষতি হয়েছে কদর ক্ষেত, আবার লাউ ক্ষেত, এখানে ফসল মসল এখানে লাখ লাখ টাকা চলে যায়। এখন তো মনে হয় হালকা কিছু বুনলেই লাখ লাখ টাকা নষ্ট হয়ে যায়। বেশি নষ্ট হয়ে যখন তো এখানে ধান ডুবে গেছে, ওই দুন্দুল ক্ষেত ডুবে গেছে। বৃষ্টির পানি বের হওয়ার পথ না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ডুবেছে তাদের সোনালী ফসল। সবুজ শাক ব্যাকি মারি গেছে, 2 বার 3 বার বুনলো, 3বার মারি খালি বৃষ্টিতেই। থাইল ফেলায় বুনছিলাম 40% জায়গা, বৃষ্টিতে তলায় নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে সরকারের কাছে ভর্তুকির দাবি জানান কৃষকরা। ভর্তুকি এই সমস্ত ব্যাপার তো সরকারের কোনো নজরদারি নাই, কে দেখবো গেলে। ভর্তুকি তো চামো, এখন কৃষি অফিসার আসলে সরকার দিলে আমরা দিব। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এই মৌসুমে বর্ষা বেশি সময় ধরে থাকায় স্বাভাবিকের চেয়ে অন্তত 30% বেশি বৃষ্টি হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
মালিক, সাংবাদিক, সম্পাদক সহ সব পক্ষের পরামর্শ নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানালেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় প্রেসক্লাবের এক আলোচনায় তিনি বলেন, সবসময় সম্পাদক বা মালিক পক্ষের সঙ্গে বসা হচ্ছে, কিন্তু যারা মাঠে কাজ করেন তাদের মতামত পাওয়া যায় না। বেতনের বিষয়টি সুরাহা হওয়া উচিত বলে মনে করে উপদেষ্টা বলেন, সাংবাদিকতা যদি একটি পেশা হয় তাহলে সে পেশাকে মর্যাদা দিতে হবে। এখানে দাসসুলভ আচরণ করার কোনো সুযোগ নেই। আমাদের এখানে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোও সাংবাদিকদের প্রকৃত স্বার্থ রক্ষার জন্য আসলে কাজ করা উচিত। সাংবাদিকতা যে পেশাদারিত্ব, সেই পেশাদারিত্বর জন্য আমাদের যে এখানে বহুমুখী স্টেক হোল্ডার, সেই বহুমুখী স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমাদের একটা ঐক্যমতে যেতে হবে আর কি। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন। সুরাইয়া মনির রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অসন্তোষ না থাকলেও গত 2 মাসে তারা কিছু সংস্কার করতে পারেনি। শেখ হাসিনা দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস ও জনগণের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত। একটা নির্বাচনের রোড ম্যাপ দেওয়া উচিত, কারণ এই রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা 111 সরকার নয়, এটা ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত সরকার। এদিকে রাজধানীর হাতিরপুলে ডেঙ্গু সচেতনতা বিষয়ে লিফলেট বিতরণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাংবাদিকদের তিনি বলেন, সরকারের কোন উপদেষ্টা যখন আওয়ামী লীগকে ঘর গোছানোর কথা বলেন তখন তা বিপজ্জনক বার্তা বহন করে। এখনো যারা গণতন্ত্রের সুফল ভোগ করেছেন, আন্দোলন এবং বিপ্লব জুলাই আগস্টের হয়ে অ্যাডভাইজার হচ্ছেন, বিভিন্ন পদে যাচ্ছেন, তারা যখন এই ধরনের বার্তা দেয় তখন এটা সাংঘাতিক ধরনের একটা মরণঘাতী বার্তা জনগণের সাথে দিচ্ছেন। তারা ঘর গোছাতে, আর যারা আন্দোলনে ছিল তাদেরকে বলছেন ঠ্যাং ভেঙে দিতে। ছাত্র জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এমন কাউকে পুনর্বাসন না করতে ডক্টর ইউনূসের সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। তার প্রতি জনগণের যে আস্থা, সেই আস্থার যাতে ফলপ্রসূ হয় সেটা তো তাকে দেখতে হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দুর্গাপূজায় দেশে জঙ্গি হামলার আশঙ্কা নেই উল্লেখ করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানালেন পুলিশ মহাপরিদর্শক। সারা দেশে 31,500 পূজা মণ্ডপে 3 স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দুপুরে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন আইজিপি মাইনুল ইসলাম। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী 9 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। শুভ মহালয় দেবীর আবাহন শেষে এখন মণ্ডপে মণ্ডপে চলছে দেবী বরণের প্রস্তুতি। দুর্গাপূজার প্রস্তুতি দেখতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশ প্রধান। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সশস্ত্র বাহিনী প্রতিটি জেলায় প্রতিটি অঞ্চলে মোতায়েন আছে, তারাও কিন্তু পূজার ডিউটি পালন করবে। এছাড়াও সীমান্ত এলাকায় বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড, নৌ অঞ্চলে নৌ পুলিশ সহ বিশেষায়িত যে পুলিশ বাহিনী রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে। আমরা যে কোনো জায়গায়, যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, যদি কেউ অপতৎপর চালায়, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের মোবাইল টিম সহ স্ট্রাইকিং ফোর্স তারা সব জায়গায় কাছাকাছি দূরত্বে থাকবে। আইজিপি জানান, পূজা ঘিরে জনমনে নিরাপত্তার শঙ্কা তৈরি হলেও পুলিশ কোনো ঝুঁকি মনে করছে না। জঙ্গি তৎপরতা রোধে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের কথাও জানান পুলিশ মহাপরিদর্শক। এবং ঝুঁকির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই ধরনের কোনো শঙ্কা, নিরাপত্তা শঙ্কা, এটা আমাদের কাছে কোনো ডেফিনিট কোনো কিছু নাই। তারপরেও আমরা সতর্ক থাকতে চাই যেন কেউ ফায়দা লুটতে না পারে। সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল গঠন করা হবে বলেও জানান আইজিপি। সাইবার মনিটরিং জোরদার করেছি,
সাইবার পেট্রোলিংয়ের ব্যবস্থা রেখেছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বাসস্থান সংকটের পাশাপাশি ক্ষুধা তৃষ্ণায় কাতর লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিকেরা। ইসরায়েলি আগ্রাসনে মাথা গোজার ঠাই সহ সর্বস্ব হারিয়ে কারো আশ্রয় হয়েছে খোলা আকাশের নিচে, কেউ বা আবার আশ্রিত হয়ে দিন কাটাচ্ছেন অন্যের বাড়িতে। এই অবস্থায় দেশে ফিরতে সরকারের সহায়তা চেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আরও জানাচ্ছেন তাসিন তারিন। মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে কাজ করছেন 1 লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক। এর মধ্যে প্রায় 40% নারী। সংকট শুরু 1 অক্টোবর ইসরায়েলি হামলার পর থেকে। হিজবুল্লাহ নির্মূলের নামে ইসরায়েলি আগ্রাসনে লাখো লেবানিজের পাশাপাশি নিজের ধ্বংস হয়ে গেছে এইসব প্রবাসীর মাথা গোজার ঠিকানা। ফলে এদের একটা বড় অংশেরই ঠাঁই হয়েছে স্থানীয় বিভিন্ন লেবানিজের বাসা বা আশ্রয় কেন্দ্রে। প্রাণ ভয়ে ভীত এইসব অসহায় বাঙালি কোনোভাবে গাদাগাদি করে রাত কাটাতে পারলেও প্রকট হয়ে উঠেছে খাদ্য সংকট। ক্ষুধার জ্বালা মেটাতে বাংলাদেশি দূতাবাসকে অনুরোধ জানিয়েছেন তারা। এখানে ধরেন 50-60 জন লোক আমি আশ্রয় দিছি, সবার বাড়ি ঘর সব কিছু গেছে গা, বুঝলেন। এখানে অনেক অনুরোধ করে কইতে আছি, আমি থাকি বাবদা এলাকায় আছে, এখানে আমার অনেক লোকজন আছে। দেখেন এখানে আমার খাওয়ানোর খুব সংকট। আমরা একটা লেবাননের যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই লোকগুলো ওনারা সুরে থাকতো নাবাতিয়ার ওইদিকে, ওখান থেকে আপনার এখন বর্তমানে রফিক হারির মসজিদের সামনে অবস্থান করতেছে। দূতাবাসের কাছে অনুরোধ, আপনারা এদের থাকার জন্য যে ব্যবস্থাটুকু করা দরকার, আপনারা একটু কষ্ট করে খুব জলদি এই জিনিসটা একটু করেন। অগ্নিগর্ভ পরিস্থিতি বিবেচনায় লেবানন থেকে নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। 100 লোকের থাকার জায়গা করছে অলরেডি, আমাদের এক বাস বলতেছি, বাস থেকে কয়জন লোক হয়, আরো লোক আছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সেন্ট মার্টিন নিয়ে প্রশাসনের দেয়া নির্দেশনা নতুন কিছু নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সেন্ট মার্টিনে পর্যটকদের যেতে নিবন্ধন করা, রাতে থাকা নিষিদ্ধ করা, দ্বীপবাসীদের জন্য নির্দেশিকা, দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপস্থিতি নিয়ে সিদ্ধান্ত নতুন কিছু নয়। পর্যটনের ব্যাপারে অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করা সেন্ট মার্টিনের কার্যক্রমটা কিভাবে বাস্তবায়ন করা যায়, এটা তো সরকারের আইন 2023 সালে হয়েছে, সরকারের নির্দেশিকা 2023 সালে হয়েছে। এটা কি করে আমরা বাস্তবায়ন করতে পারি, তাদের ভূমিকা কি হবে, আমাদের ভূমিকা কি হবে, আমরা যেরকম শিক্ষার্থীদেরকে ইনভলভ করতে পারি কিনা, এটা ওনারাই আমাদেরকে সাজেশন দেয়। কিন্তু এই আইনটা, নির্দেশিকাটা মানতে হবে। এখন যদি তারা বলেন যে না, একদিনে সব আমরা মানতে পারবো না, আপনারা আমাদেরকে এইভাবে পর্যায়ক্রমে যান, সেটাও তাদের সাথে কথা বলে আমরা ঠিক করব, কিন্তু মানতে হবে। সরকার পরিবর্তনের পর অনেকটাই পাল্টেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের চিত্র। দলীয় প্রভাব মুক্ত হওয়ায় হলে রাজনৈতিক প্রভাব না থাকায় কিছুটা কমেছে আবাসন সংকট। হলের আবাসন চিত্র নিয়ে ছাত্রদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে আনুপাতিক বিচারে ছাত্রীর চেয়ে হল সংখ্যা নেহাতই কম, এ নিয়ে আক্ষেপ জানিয়েছে ছাত্রীরা। মুদাসির আলীর বিশেষ প্রতিবেদন। রাজনৈতিক প্রভাবে আবাসিক হলে গাদাগাদি করে থাকতে হতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের। এ নিয়ে চাপা ক্ষোভ থাকলেও কারোরই কিছু করার ছিল না। তবে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সে চিত্রে এসেছে পরিবর্তন, যদিও এই নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেখানে 4 জন থাকার কথা, ওখানে 8 জন, 10 জন, কখনো কখনো 12 জনও থাকতো। তো ওই অবস্থা থেকে মোটামুটি একটু উত্তরণ হয়েছে, কমই আছে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে নতুন যে 23-24 সেশনটা আসবে, ওটা আসার পরে তারপরও হয়তো সিট সংকট থাকবে। আবাসিক সংকট নিরসনে উদ্যোগ নিতে দেখা যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। সরকার পতনের পরপরই শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে সিট দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয় বিভিন্ন হলে। আবার খুব শীঘ্রই জগন্নাথ হলে নতুন ভবন চালু হবে বলে জানান প্রভোস্ট। আমার হলে একটা নতুন ভবন অলরেডি সব রেডি। আমরা যখন নতুন ভবনে যাব, আমার বিশ্বাস যে জগন্নাথ হলের মানে আবাসিক যারা আছে এবং প্রথম বর্ষে যারা, তারা মানে থাকার সুযোগ পাবে। তবে ছাত্রীদের আবাসন সংকটের নেই কোনো অগ্রগতি।
বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪৬,০০০-এর বেশি। এর মধ্যে ৫২% ছাত্রী ও ৪৮% ছাত্র। আশ্চর্যের বিষয় হচ্ছে ছেলেদের জন্য হল যেখানে ১৪টি, মেয়েদের জন্য সেখানে রয়েছে মাত্র ৫টি আবাসিক হল। এখন দ্বিতীয় বর্ষ চলতেছে, তারপর হচ্ছে বঙ্গমাতা হল থেকে এখনো কোনো সিটে নোটিশ বা কিছুই আমাদেরকে হলে উঠাতে পারছে না। এখন যদি এমন একটা হল করা হয় যেখানে ৭ মার্চের মতো হচ্ছে কি 10তলা ভবনে ৩-৪টা ভবন হবে, সেক্ষেত্রে হয়তো এটার সমাধান করা যাবে। বিষয়টি স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। জানান, সংকট সমাধানে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেইন আবাসিক সমস্যাটা আছে মেয়েদের হলে। আমাদের মেয়েদের হলের যে স্টুডেন্ট অ্যাটাচমেন্ট, তার থেকে মেয়েদের আসনের সংখ্যা অনেক কম। সেটা নিয়ে আমরা একটা কমিটি গঠন করেছি এবং সেই কমিটি কাজ করছে। আমরা আশা করি খুব দ্রুতই মেয়েদের হলে আমরা প্রাথমিকভাবে 500 সিট ইনক্রিজ করতে পারবো। যদিও ছাত্রীদের জন্য 2টি হল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তবে সেটিও যথেষ্ট সময় সাপেক্ষ। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন আগামী ২৬ অক্টোবর। দুপুরে তফসিল ঘোষণা করে মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আগামী ৯, ১০ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২০ অক্টোবর। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বইছে নির্বাচনী হাওয়া। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ। নির্বাহী কমিটি ভোটের তারিখ নির্ধারণ করেছে ২৬ অক্টোবর। বুধবার থেকে শুরু হবে মনোনয়নপত্র বিতরণ, চলবে ১২ অক্টোবর পর্যন্ত। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৪ ও ১৫ অক্টোবর, যাচাই বাছাই এর পরের দিন। ৯, ১০, ১২ এই ৩ দিন ফর্ম নিয়ে যাবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাফুফে সচিবালয় ফর্ম দেবে। মনোনয়নপত্র দাখিলের সময় হচ্ছে 14 এবং 15 অক্টোবর 10টা থেকে 5টা। মনোনয়নপত্র যাচাই তারপরের দিন 16 অক্টোবর 2024 বিকেল 3টা থেকে যতক্ষণ শেষ না হয়। এবার মোট 21টি পদে নির্বাচন হবে। সভাপতি 1, সিনিয়র সভাপতি 1, সহসভাপতি 4 এবং 15 জন সদস্য। আমাদের মোট 21টি পদে নির্বাচন হবে, মানে পুরো নির্বাহী কমিটি। সভাপতি 1 জন, সিনিয়র সভাপতি 1 জন, সহসভাপতি 4 জন, সদস্য 15 জন, মোট 21 জন। মনোনয়নপত্রের দাম আগের মতোই রাখা হয়েছে। সভাপতি পদে 1 লাখ এবং সিনিয়র সহসভাপতি ৭৫,০০০, সহসভাপতি 50 ও সদস্য 25,০০০। সভাপতি পদের জন্য হচ্ছে 1 লক্ষ টাকা অফেরতযোগ্য, সিনিয়র সভাপতি পদের জন্য ৭৫,০০০ টাকা অফেরতযোগ্য, সহসভাপতি পদের জন্য হচ্ছে 50,০০০ টাকা অফেরতযোগ্য, সদস্য পদের জন্য 25,০০০ টাকা অফেরতযোগ্য। আগামী ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে 6টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। নির্বাচনে অংশ নিতে প্রার্থীর বয়স কমপক্ষে 25 এবং সর্বোচ্চ 72 বছর হতে হবে। 25-এর কম না, 72-এর বেশি না। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ক্রিকেট। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সাকিব আল হাসানের নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা গ্রহণের পরই ক্রিকেট বোর্ড তার দায়িত্ব পালন করবে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বোর্ড পরিচালক পরিষদের সভা শেষে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। পাশাপাশি জানান সাকিবের সঙ্গে তার যোগাযোগের কথা। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে অবসর নেয়ার ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন বিসিবি সভাপতি। সাকিবের ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার, ওটা যখন আমরা পেয়েছি আর আমাদের যতটুকু ক্ষমতা মাঠে খেলবে, প্র্যাকটিস গ্রাউন্ডটা যখন যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ, সো এটা আমরা নিতে পারবো। শেষ করবো মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। একনেকে 24,500 কোটি টাকার 4 প্রকল্পে অনুমোদন, বাজার তদারকিতে বিশেষ টাস্ক ফোর্স গঠন। গণঅভ্যুত্থানে সরকারের কাছে 737 জন নিহতের তথ্য আছে জানালেন স্বাস্থ্য উপদেষ্টা। ছাত্রদের সঙ্গে সমন্বয় করে তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত। সাংবাদিকতা পেশায় দাসসুলভ আচরণের সুযোগ নেই বললেন তথ্য উপদেষ্টা। সব পক্ষের পরামর্শ নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের ঘোষণা। এবং বিশ্বাসঘাতকদের পুনর্বাসন না করতে অন্তর্বর্তী সরকারকে বিএনপির অনুরোধ। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।